আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ বাংলা সন্ধি নিয়ে। সন্ধি কি, সন্ধি কত প্রকার ও কি কি, এবং কেন আমরা সন্ধি পড়ব, এই প্রাথমিক বিষয়গুলোই নিয়ে আজকে আমাদের প্রথম পর্বের আলোচনা। সন্ধি কি? সন্ধি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিলন। তাহলে কিসের মিলন? ধ্বনির মিলন, অর্থাৎ পাশাপাশি যে দুইটি ধ্বনি, সেই ধ্বনির মিলনে নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়। সেই ধ্বনির মিলনই হচ্ছে সন্ধি শব্দের শাব্দিক অর্থ। যেমন অ যোগ অ, অ একটি ধ্বনি, অ আরেকটি ধ্বনি লিখলাম, দুইটি ধ্বনি মিলে একটি আ ধ্বনি হয়ে গেল। আবার অ একটি ধ্বনি বা বর্ণ, রস্যই আরেকটি ধ্বনি বা বর্ণ, দুইটি ধ্বনি মিলে এ হয়ে গেল। এই হচ্ছে সন্ধি শব্দের শাব্দিক অর্থে ধ্বনির মিলন। এখন আমরা দেখি সন্ধি বলতে কি বোঝায়। সাধারণত পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। বইয়ের সংজ্ঞা বললে পরস্পর সন্নিহিত দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ এখানে একটি শব্দ দেয়া আছে পরস্পর সন্নিহিত, এই শব্দটির অর্থ আমরা সহজে অনেকেই বুঝতে পারি না, বোধগম্য নয়। এটির অর্থ হচ্ছে কাছাকাছি বা পাশাপাশি। আমি যে সংজ্ঞা বলেছিলাম, পরস্পর কাছাকাছি বা পাশাপাশি দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে, বা দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এক্ষেত্রেও একই, পাশাপাশি বা সন্নিহিত দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন নবান্ন, বিদ্যালয়, এই দুইটাকে যদি আমরা ভেঙে লিখি, নবযোগ অন্ন, আর এটা বিদ্যাযোগ আলয়, ভেঙে লিখলে এভাবে লিখতে হয়। এখন এখানে শেষ বলা হয়েছে পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের মিলন, তাহলে এখানে আছে কি অ, এখানে আর একটি অ, এই দুইটি অ মিলে এখানে একটি আতে পরিণত হয়েছে। আবার এখানে আমরা দেখি যে একটি আ, বিদ্যার সাথে আ আছে, এখানে আর একটি আ আছে, তাহলে দুইটি আ মিলে হয়েছে আর একটি আ। সুতরাং সংজ্ঞায় বলা হয়েছিল যে পাশাপাশি দুইটি ধ্বনির মিলন নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়, সেটাই সন্ধি। সুতরাং সেই বিষয়টি এখানে লঙ্ঘিত হয়নি। আরেকটি উদাহরণ আমরা দিই, বনস্পতি, বনস্পতি, বন যোগ পতি, এখানে এটাকে বলা হয় রজাত বিসর্গ, অর্থাৎ বিসর্গ বিসর্গ সন্ধি। বিসর্গের সাথে বা রয়ের পরিবর্তে শয়ের পরিবর্তে যে বিসর্গ বসে, সেই বিসর্গের সাথে পাশাপাশি ধ্বনি মিলে যে সন্ধি হয়, তাহলে বিসর্গের সাথে প ধ্বনি দুইটা মিলে এখানে হয়েছে একটি স, অর্থাৎ বিসর্গ যোগ প, এই দুইটির মিলনে নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়েছে। সুতরাং সন্ধির সংজ্ঞায় উল্লেখ ছিল যে পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সেই বিষয়টি আমরা এই উদাহরণের মাধ্যমে প্রত্যক্ষ করলাম। এখন আমরা এই সন্ধি কত প্রকার বা কেনই বা এই সন্ধি পড়ব, সেই বিষয়টি আমরা আলোচনা করব। সাধারণত সন্ধির প্রয়োজনীয়তা কি? সন্ধি দুইটি কাজ করে প্রধানত, একটি হচ্ছে ধ্বনি মাধুর্য সৃষ্টি, আরেকটি হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা করে থাকে। ধ্বনি মাধুর্য সৃষ্টি না হলে আমরা কিন্তু আমাদের মনের ভাব যথার্থভাবে ব্যক্ত করতে পারি না, সেটা জনসমাজে গ্রহণযোগ্য হয়ে ওঠে না, বা সবাই সেটা শুনতে চায় না। যখন আমি কবিতা লিখি, সুন্দর করে লিখি,
বর্ণগুলো সুন্দর করে সাজাই, শব্দগুলো পাশাপাশি সুন্দর করে সাজাই, একটা মাধুর্য সৃষ্টি হয় তার মধ্যে, তখনই সেটা আমাদের কাছে ভালো লাগে। যখন আমি একটা গান গাই তখন সেটাকে সুন্দর করে গাই, যখন আমি ছবি আঁকি সেটিকে আমি সুন্দর করে আঁকি। কেন আঁকি সুন্দর করে? যেন অন্যের গ্রহণযোগ্য হয়। আর কথা বলার ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করি, ঠিক একই উদ্দেশ্যে, যেন অন্যের গ্রহণযোগ্যতা পায়, সবাই যেন এটাকে সাদরে গ্রহণ করে নেয়। এই উদ্দেশ্যেই আমরা সুন্দর করে বলার চেষ্টা করি, মাধুর্য সৃষ্টি করি। আর এই সুন্দর করে বলা, সৌন্দর্য সৃষ্টি করা, ধ্বনি মাধুর্য সৃষ্টি করার কাজটি করে থাকে হচ্ছে সন্ধি। সুতরাং আমাদের সন্ধি জানতে হবে। দ্বিতীয়ত, উচ্চারণের সহজ প্রবণতা সৃষ্টি করে। একটি শব্দ যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি, যা যোগ ইচ্ছে যোগ তাই, যাচ্ছে তাই। এখন উচ্চারণে বলা হয়েছে যে সন্ধি উচ্চারণে সহজ প্রবণতা সৃষ্টি করে থাকে। তাহলে যাচ্ছে তাই সহজ নাকি যা ইচ্ছে তাই এটি সহজ? নিশ্চয়ই এটি একটি শব্দ, এটি বলবে সহজ। আবার নব যোগ অন্ন হয় নবান্ন। তাহলে এখানে কোনটি সহজ, নব অন্ন নাকি নবান্ন? এখানে লক্ষ্য করবে যে নবান্ন বলতে দেখো এখানে বোঝাচ্ছে যে একটা বিশেষ দিনকে বোঝাচ্ছে, আর এটি নব আর অন্ন, নব মানে নতুন, অন্ন মানে খাবার বা ধানকে বোঝায়, মানে নতুন ধান। আর এই নবান্ন আমরা বলে থাকি নবান্ন উৎসব, মানে ওই দিনটা, নির্দিষ্ট দিনকে বুঝিয়ে থাকে বা বোঝায় এই নবান্ন দিয়ে। তাহলে কি একটা মাধুর্য, এই ধ্বনিগুলোকে যুক্ত করে একটা মাধুর্য সৃষ্টি করলো, সবার গ্রহণযোগ্যতা লাভ করলো, যার মাধ্যমে আবার উচ্চারণেও এটা নবান্ন উচ্চারণেও সহজ। সুতরাং সন্ধির এই প্রধান দুইটি কাজ, এক হচ্ছে ধ্বনি মাধুর্য সৃষ্টি করা, দ্বিতীয় হচ্ছে উচ্চারণে সহজ প্রবণতা সৃষ্টি করা। এ কারণে আমাদের সন্ধি জানতে হবে, সন্ধি জানার কোনো বিকল্প নাই। এরপরে আমরা সন্ধির শ্রেণী বিভাগ দেখব। সন্ধিকে সাধারণত দুইটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। সন্ধিকে দুইটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে বাংলা সন্ধি, দ্বিতীয়ত হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি। বাংলা সন্ধি আবার দুই প্রকার, একটি হচ্ছে স্বরসন্ধি, অন্যটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধি এটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি, তিন হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে সংস্কৃত সন্ধি আমরা দেখলাম তিন প্রকার, আর বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। সংস্কৃত বৈয়াকরণিকগণ বা যারা এই ভাষা নিয়ে গবেষণা করেছেন, বিশ্লেষণ করেছেন, তারা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনিটিকে ব্যঞ্জন বর্ণ থেকে আলাদা করে নতুন একটা সন্ধির সৃষ্টি করেছেন। এজন্য সংস্কৃত বা তৎসম সন্ধি তিন প্রকার হয়েছে। আর আধুনিক কালে আমাদের গবেষকগণ, আমাদের ভাষা চিন্তাবিদগণ দেখলো যে ব্যঞ্জন বর্ণ তো বিসর্গ তো ব্যঞ্জন বর্ণেরই একটা বর্ণ, সুতরাং এটিকে আবার আমাদের আলাদা করার কি আছে। এই কারণেই বাংলা সন্ধিকে করা হয়েছে দুই ভাগে বিভক্ত। মনে রাখতে হবে, পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে যে বাংলা সন্ধি কত প্রকার অথবা তৎসম সন্ধি কত প্রকার। যদি বাংলা সন্ধি এসে থাকে কত প্রকার, দুই প্রকার, আর তৎসম বা সংস্কৃত যে সন্ধি সেটি হচ্ছে তিন প্রকার। একটা বিষয় মনে রাখতে হবে যে অজ্ঞতার কারণে সেক্ষেত্রে ওই সময়ে বিসর্গকে তারা আলাদা করে ফেলেছিল,
হয়তো আর বর্তমান সময়ে মানুষের সচেতনতা বৃদ্ধির কারণেই মানুষ এটাকে দেখলো যে আলাদা করার দরকার নাই, এটাকে নিয়ে আসলো ব্যঞ্জন সন্ধির মধ্যে। সুতরাং সন্ধি হয়ে গেল দুই প্রকার। এই কথাটি মনে রাখলেই আমরা সন্ধির প্রকারভেদটা মনে রাখতে পারবো। এখন আমরা স্বরসন্ধি কি জেনে নেই। সাধারণত স্বরধ্বনির সাথে বা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসন্ধি। উদাহরণ দেখা যাক, যেমন নবান্ন সংজ্ঞায় বলেছি স্বরধ্বনির সাথে, তাহলে নব যোগ অন্ন, এখানে একটা স্বরধ্বনি আছে, এখানে একটা স্বরধ্বনি আছে, দুইটি স্বরধ্বনি মিলে এখানে একটি আ স্বরধ্বনি হয়েছে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, মানে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন হয়েছে। আবার আরেকটি উদাহরণ দিই, হিমালয় হিম অ যোগ আলয়, এখানেও একটি অ, এখানে একটি আ, এই দুইটি মিলে একটি আতে পরিণত হয়েছে। এখানে অ, এখানে আ, এই দুইটি মিলে আতে রূপান্তরিত হয়েছে। সুতরাং এটি একটি স্বরসন্ধির উদাহরণ। আরো আছে, যেমন শতেক, আরেকটি উদাহরণ দেই। শতেক, দেখো তোমরা প্রত্যক্ষ করে এখানে এটাকে আমরা যদি ভেঙে লিখি শতযোগ এক, অ এর সাথে এ, অ এর সাথে এ যুক্ত হয়েছে, হয়ে আরেকটি এ ধ্বনির সৃষ্টি হয়েছে। সুতরাং এটিও স্বরধ্বনির একটি প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। মিথ্যুক, বলি না তুই মিথ্যুক, কথা বলিস না, তাহলে মিথ্যা যোগ উক, মিথ্যুক। এই হলো স্বরসন্ধি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ব্যঞ্জন সন্ধি কি, ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন সন্ধি বলতে কি বুঝি? আমরা আগে প্রথম ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাটা জেনে নেই। সাধারণত ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে মনে রাখতে হবে, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি, আবার এটাকে এই পাশে নিয়ে আসবো, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, আবার দুইটি ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। আমি আবার বলছি সংজ্ঞাটি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। বর্ণ দিয়ে বলে তোমরা বলতে পারো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। যেমন উদাহরণ দিব আমরা, দিগন্ত, দিগন্ত শব্দে দিক যোগ অন্ত, দিগন্ত। তেমনি নিযন্ত, নিজ যোগ অন্ত, নিযন্ত। এই দুইটি উদাহরণের মধ্যে আমরা প্রত্যক্ষ করি যে এটি হচ্ছে একটি ক ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ, আর এটি হচ্ছে স্বরধ্বনি বা বর্ণ, দুইটির মধ্যেই আমরা এই জন্য এখানে লিখে দেই অ চ যোগ অ, অর্থাৎ ব্যঞ্জন যোগ স্বর। এখানেও ব্যঞ্জন যোগ স্বর, দুইটিতে, প্রথমটিতে উৎপন্ন হলো গ, দ্বিতীয়টিতে উৎপন্ন হলো জ। অর্থাৎ স্বরধ্বনির ব্যঞ্জন ধ্বনির সাথে প্রথম শর্ত আমাদের এখানে প্রয়োগ হয়েছে যে ব্যঞ্জন ধ্বনি প্রথম থাকবে, ব্যঞ্জন ধ্বনি প্রথম, তারপরে স্বরধ্বনি, দুইটি মিলে একটি ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন। এখন আমরা দেখি স্বরধ্বনির সাথে, দ্বিতীয়টি স্বরধ্বনির সাথে আবার স্বরধ্বনি কিভাবে মিলে যায়। একচ্ছত্র,
এক যোগ ছত্র। স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে কিভাবে হয়? তাহলে এখানে অ যোগ ছ, এই দুটি মিলে হয়েছে এখানে এই যে চয় ছ, অর্থাৎ স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন। আবার আরেকটি উদাহরণ আমরা দিই, তাহলে ধারণাটা আরো তোমাদের কাছে পরিষ্কার হবে। পরিচ্ছদ, পরিযোগ ছদ, এখানে পরি প র রস্যই, তাহলে রস্যের সাথে ছ যুক্ত হয়েছে, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে চয় ছ। দ্বিতীয়টির শর্ত এখানে পূরণ হয়েছে, সুতরাং এটি একটি ব্যঞ্জন ধ্বনির বা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। শেষ উদাহরণটি আমরা দেখব যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। যেমন সজ্জন, সৎ যোগ জন, বলেছি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। তাহলে এটি একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, সৎ যোগ জন। আবার কারণ এখানে ত আছে, এখানে জ আছে, দুটি মিলে এখানে জয় জ হয়েছে, সৎজন। আরো উদাহরণ আছে, এরকম অনেক উদাহরণ আছে বইয়ের মধ্যে। উড্ডীন, রসু ডয় ডয় রসি ন, উথ যোগ ডিন, এখানে ত এখানে ড, দুইটি মিলে ডয় ড হয়েছে, তাহলে এটিও ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তেমনি আবার যদি আমরা বলি বিপদচয়, বিপদচয় বলে সেখানে বিপদচয় চ অন্ত্যস্ত, বিপদ যোগ চয়, এখানে দেখি চ এখানে দেখি দ, এখানে দেখি দ, তাহলে চ আর দ মিলে দুইটি ব্যঞ্জন। তৃতীয় শর্ত আমাদের লঙ্ঘিত হয়নি, অর্থাৎ ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন ধ্বনি মিলেও আবার নতুন একটা ব্যঞ্জন ধ্বনির সৃষ্টি করে। তো সংজ্ঞায় আমরা বলেছিলাম স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা দুইটি ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আশা করি বুঝতে পেরেছ। সর্বশেষ যেটি তৎসমবায় সংস্কৃত সন্ধি সৃষ্টি করতে গিয়ে নতুন একটি সন্ধির আবির্ভাব করে ফেলেছে, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি? বিসর্গের সাথে, মানে বিসর্গ, এই যে দুইটি, একটি বিসর্গ, বিসর্গের সাথে যদি স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় তবে তাকে বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ বিসর্গের সাথে যদি স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি গঠন করে তাকে বলা হয় বিসর্গ সন্ধি। এখন বলা হয় যে বিসর্গ সন্ধির শ্রেণী বিভাগ কি? আবার বিসর্গ সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এর পিছনে একটা কারণ আছে, সেটি হচ্ছে তৎসমবায় সংস্কৃত ব্যাকরণ অনুসারে সাধারণত পদের মধ্যে বা শব্দের মধ্যে কোনো একটা শব্দ বা পদের মধ্যে যদি দন্ত স বা হ থাকতো তাহলে সেখানে সেই সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে সেখানে একটি হ পড়া হতো, মানে হ উচ্চারণ করা হতো, আর সেই হয়ের জায়গায় বিসর্গ বসানো হয় বা বিসর্গ বসে। এই দৃষ্টিকোণ থেকে ওই যে র আর স এর জায়গায় হ বসানো হতো, এই দৃষ্টিকোণ থেকে বিসর্গ সন্ধিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে রজাত বিসর্গ, রজাত ও সজাত বিসর্গ, এই দুই ভাগে বিসর্গ সন্ধিকে বিভক্ত করা হয়ে থাকে। এখন রজাত বিসর্গ কি? জাত, র তো বর্ণ বা ধ্বনি আমরা জানি, জাত মানে সৃষ্টি, র থেকে যে বিসর্গের সৃষ্টি। সহজ কথায়, একদম সহজ কথা, যে র থেকে যে বিসর্গের সৃষ্টি সেটি হচ্ছে রজাত বিসর্গ। আর সজাত বিসর্গ সেম একই কথা আমরা বলবো, স থেকে যে বিসর্গের সৃষ্টি তাকে বলা হয় সজাত বিসর্গ।
উদাহরণ দেই বিষয়টির, তাহলে আরেকটু পরিষ্কার ধারণা হবে তোমাদের কাছে। রজাত বিসর্গ, যেমন আবির্ভাব, তাহলে এই শব্দটি আবির্ভাব শব্দটিতে আছে কি আবি যোগ ভাব। সংজ্ঞায় বলা হয়েছিল যে রয়ের পরিবর্তে বসবে বিসর্গ, তাহলে আবির স্বরে আ বয়সিকারে বি র আবির ভয়াকারে ভাব ভাব, তাহলে রয়ের জায়গায় বিসর্গ বসছে। সুতরাং সংজ্ঞায় যে সূত্র উল্লেখ ছিল সেই সূত্র এখানে লঙ্ঘিত হয়নি। এটি বিসর্গের উদাহরণ, রজাত বিসর্গের উদাহরণ। আবার অন্তর্ধান, এখানে অন্তর্ধানে দেখো স্বরে অ নয় ত তারপরে বয়শূন্য র, এটাকে ভেঙে লিখলে অন্ত যোগ ধান, বিসর্গ আছে, রয়ের জায়গায় বিসর্গ বসছে। সুতরাং বিসর্গের সংজ্ঞার যে সূত্র সেই সূত্র এখানে প্রয়োগ হয়েছে। তেমনি এবার পুনরায়, পুনরায়, পুনঃ যোগ আয়, এখানেও বিসর্গ আছে, রয়ের জায়গায় বিসর্গ বসেছে। এরপরে আমরা দেখি নিরাকার, নি যোগ আর আকার, এরকম আরো উদাহরণ আছে, তোমরা একটু বইয়ের উদাহরণগুলো একটু দেখো। সজাত বিসর্গের উদাহরণ দেই। সজাত বিসর্গ মানে স থেকে জাত, স থেকে সৃষ্টি, স এর পরিবর্তে যে বিসর্গের সৃষ্টি হয় সেটি হচ্ছে সজাত বিসর্গ। এখন দেখি বনস্পতি, যেমন বনস্পতি, তাহলে বন তোমরাই বলো, স এর জায়গায় একটা বিসর্গ যোগ পতি, বনস্পতি। পরস্পর, তাহলে কি হবে, স এর জায়গায় পর যোগ পর। নমস্কার, নমস্কার, তাহলে এখানে নম যোগ নমযোগকার, নমস্কার। তাহলে বিসর্গ সজাত বিসর্গের সংজ্ঞায় যে সূত্র উল্লেখ ছিল সেই সূত্রের প্রয়োগ এখানে লঙ্ঘিত হয়নি, সুতরাং সেই সূত্রে যথার্থ প্রয়োগ হয়েছে। এগুলোর সজাত বিসর্গের উৎকৃষ্ট উদাহরণ। এই রজাত আর সজাত বিসর্গের উদাহরণের সাথে সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের সন্ধির প্রাথমিক আলোচনা। পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে আমরা স্বরসন্ধি কি, স্বরসন্ধির বিস্তারিত আলোচনা করব, ব্যঞ্জন সন্ধি কি, ব্যঞ্জন সন্ধির বিস্তারিত আলোচনা করব এবং বিসর্গ সন্ধি সম্পর্কিত আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।